আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সময়টা এখন এমন চলতেছে যে সরকারের ৭১ প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত জাতির সামনে। কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এখন আর মুখে এক কথা কাজে এক কথা এই পর্যায়ে নাই। এখন স্পষ্টভাবে চলতে হবে। কারণ বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে অনেকভাবে আমরা দেখতেছি মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা হয়েছে। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেও একবার ইশারা ইঙ্গিত যেটা আমরা বুঝতে পারলাম যে এই মুক্তিযুদ্ধকে রিসেট করার কথা তিনি বলছেন। কারণ সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলো ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে, তখন তিনি বললেন যে এভরিথিং ইজ গং, অতীত বলে কিছু নেই, রিসেট বাটন পুশ করতে বলা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সেটাই হবে। এখন এই ইশারা ইঙ্গিতের সময় এখন আর নাই। এই কারণে কারণ যদি প্রকাশ হয় সরকারের অবস্থান যে না, এই দেশে এই সরকার যতদিন থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাবে না, স্বাধীনতার পক্ষে কথা বলা যাবে না, এবং দেশের পক্ষে কথা বলা যাবে না, এটা স্পষ্ট করতে হবে। কারণ ধোঁয়াশা রেখে দেবে। আজকে মুক্তিযোদ্ধারা এক জায়গায় মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার পক্ষে কথা বলবে, ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলবে। তারা বৃদ্ধ মানুষ, তাদেরকে মত সৃষ্টি করে তাকে সেই কালো আইন যেটাকে বলা হয় সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে। এই খেলাটা সরকারের অতি দ্রুত বন্ধ করা উচিত। কারণ দেশটা সবার, দেশটা কারো একার না। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কথা বললেই আওয়ামী লীগ হয়ে যায়, স্বাধীনতার পক্ষে কথা বললে যদি আওয়ামী লীগ হয়ে যায়, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের কথা বললে যদি আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে তো স্পষ্ট করতে হবে যে না, মুক্তিযুদ্ধ এই সরকার মানে কি মানে না, ৭১ মানে কি মানে না। আমরা দেখতেছি এই সরকার বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা শপথ বাক্য পাঠ করছেন। অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৭২-এ যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের আলোকে তারা সংবিধানকে রক্ষা করার জন্য অঙ্গীকার করছেন। অথচ দেশে সংবিধানের পক্ষে কথা বলায় আইনের আওতায় আনা হইতেছে কালো আইনের মাধ্যমে। কারণ বিগত সরকার, যাদেরকে ফ্যাসিবাদী সরকার বলা হয়, সেই সরকারের আমলে যে আইনটা প্রয়োগ করা হতো, যেটার ব্যাপক সমালোচনা ছিল, সন্ত্রাস বিরোধী আইন, সেই আইন কালো আইন বলা হতো। সেই আইন ব্যবহার করে এখন মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে। অপরাধ কি? কোনো অপরাধ নাই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, এটাই তার অপরাধ। সংবিধানের পক্ষে কথা বলতেছে, এটাই তার অপরাধ। দেখেন, এমন একটা পরিস্থিতি বর্তমান বাংলাদেশে চলতেছে যে বাংলাদেশে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মধ্যে এই ৫ই আগস্টের পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় যে দুইটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা রাজনৈতিক দল বলতেছে এই সংবিধানই তারা, এই সংবিধানের আন্ডারে তারা নির্বাচনই করবেন না। কারণ তারা অন্য একটা সিস্টেমে নির্বাচন চান, যেটা এই সংবিধানের মধ্যে নাই। অপরদিকে সরকার সেই সংবিধানের পক্ষে বিপক্ষে অবস্থান স্পষ্ট করতেছে না, ঠিকই আইন শৃঙ্খলা বাহিনীদের দিয়ে মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতার পক্ষে যারা কথা বলে, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সুশীল, তাদেরকে অ্যারেস্ট করতেছে। তাও কীভাবে? সিস্টেমটা কি দেখেন। সিস্টেমটা হলো যে একটা মব প্রথমে সৃষ্টি করা, উচ্ছৃঙ্খল জনতা গিয়ে সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। তারপরে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী যাবে, যারা মব সৃষ্টি করলো তাদেরকে কিচ্ছু বলবে না, তাদেরকে সম্মান দেখাবে, তাদেরকে হেফাজত করে, যারা মবের শিকার হইল তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। আদালতে জামিন চাওয়া হচ্ছে, আদালত জামিন মঞ্জুর করতেছে না। আমি তো বলবো, জনাব লতিফ সিদ্দিকী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা শুনলাম, তিনি বললেন যে লতিফ সিদ্দিকীর যদি জন্ম না হতো, বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজনীতিতে আসতো না, মুক্তিযোদ্ধা হতো না, বঙ্গবীরও হইতে পারতো না। আর সেই লতিফ সিদ্দিকী, তাকে অ্যারেস্ট করা হলো, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। অভিযোগ কি? মঞ্চ ৭১-এর একটা আহ্বানে, মঞ্চ ৭১ নামে একটা সংগঠন মুক্তিযোদ্ধাদের, যেটা অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের গোল টেবিল আয়োজন করা হয়েছে, গোল টেবিল বৈঠক। সেখানে আলোচনা কি হবে? আলোচনা হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং সংবিধানের পক্ষে। তাদেরকে মব সৃষ্টির মাধ্যমে অ্যারেস্ট করা হলো। সেই লতিফ সিদ্দিকী তিনি আদালতে কি বলছেন? আদালতে ওকালতনামায় তিনি সিগনেচার করেন নাই, বলছেন যে না, আমি তো এই আদালতে তো আমাকে সুবিচার দিতে পারবে না, আমি আইন মঞ্জুর কেন এই আদালতের কাছে করবো, এই কথাটা বলছে লতিফ সিদ্দিকী।
তাহলে কি মানে এই জন্যই বর্তমান সরকারকে অবশ্যই তার অবস্থান স্পষ্ট করা উচিত। যদি তার অবস্থান স্পষ্ট করে, সে যদি বলে না যে না এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান, সংবিধানের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাহলে দেশের মানুষ জানবে যে না বর্তমান সরকার হচ্ছে বাংলাদেশের সংবিধানের বিপক্ষের সরকার। এই সরকার বাংলাদেশ নামক দেশটা যেভাবে জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা মানে না। এই অবস্থানটা যদি তারা স্পষ্ট করে, তাহলে দেশের মানুষ বুঝবে যে হ্যাঁ না এই সরকারের আমলে মুক্তিযুদ্ধের কথা বলে লাভ নেই, স্বাধীনতার পক্ষে কথা বলে লাভ নেই, সংবিধানের পক্ষে কথা বলে লাভ নেই, কারণ এই সরকার সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। এই কথা বললেই অ্যারেস্ট করা হবে। কিন্তু এরকম দোসর ট্যাগ দিয়ে কালো আইনের মাধ্যমে, যেটা বিগত সরকারের সময় কালো আইন বলা হতো, সেই আইনের মাধ্যমে মত তৈরি করে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করা এই সরকারে বন্ধ করতে হবে। অন্যথায় ওই যে ভবিষ্যৎ তো কাউকে ছাড় দেবে না। বর্তমানের কর্মের ফল ভবিষ্যতে অবশ্যই ভোগ করতে হবে। যার যার কর্মের ফল তাকে তাকে ভোগ করতে হবে। এই সরকার এখন হয়তো বা নিজেকে ব্যাপক ক্ষমতাধর, ব্যাপক শক্তিশালী মনে করতে পারে। বিগত সরকারও মনে করছে, ফ্যাসিবাদী সরকারও মনে করছে যে ব্যাপক ক্ষমতাধর, তাদেরকে নামানোর মতো বা তার ক্ষমতা থেকে সরানো এই বাংলাদেশে বিকল্প কোনো শক্তি নাই, এরকম তারা মনে করছে। কিন্তু হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। ঠিক তেমনই রাজনীতি, আপনার গণতন্ত্র, আর বিশেষ করে এই যে বাঙালিদের ভূখণ্ড, এটা মানে যে যতই ভাবুক যে ক্ষমতাশীল ব্যক্তি মানে তার ক্ষমতার শেষ নাই, ক্ষয় নাই, কিন্তু সময় শেষ হবে। আর এখন বর্তমান সময়ের কর্মের ফল ভবিষ্যতে ভোগ করতে হবে। এটা আমরা অতীত থেকে দেখলে বুঝতে পারি। সেজন্য এই সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের অবস্থানটা স্পষ্ট করুক, দেশের মানুষ আপনাদেরকে চিনুক, জানুক যে আপনারা কী ধরনের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনাদের আসলে উদ্দেশ্যটা কী। যতদিনই থাকেন, হয়তো বা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা থাকবেন। ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত মানুষ জানুক সত্যটা, যে এই সরকারের অবস্থান কী, তারা কোন অবস্থান থেকে এই রাষ্ট্র পরিচালনা করতে চায় বা করতেছে। কারণ মুখে এক কথা বলবেন, কাজে আর এক কথা। মানুষকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, আপনি মবকারীদের সুরক্ষা দিবেন, মবের শিকার যারা তাদেরকে আপনি গ্রেপ্তার করবেন। মঞ্জুরুল আলম পান্না সাহেবের কি ভুল ছিল? লতিফ সিদ্দিকের কি ভুল ছিল? যদি ভুল থাকে গত 1 বছর কেন তারা অ্যারেস্ট হলো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হাফিজুর রহমানের কি ভুল ছিল? হাফিজুর রহমান কার্জন সাহেব, তার কি ভুল ছিল? আরও যারা প্রায় 15-16 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে যদি অভিযোগই থাকতো, তারা যদি প্রকৃতপক্ষে দোষী হইতো, তাহলে গত 1 বছর কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো না? তার মানে হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, স্বাধীনতার পক্ষে, সংবিধানের পক্ষে তাদের অবস্থান, সেটা নিয়ে একটা গোল টেবিল মিটিং করতেছে, তো আবার সাংবাদিকদের অফিসে, সেখানে থেকে। এটাই বাস্তব কথা। তাই আমি দেশের একজন জনগণ হিসেবে ইউনূস সরকারের কাছে আবেদন জানাই যে আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন, যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করেন না বিপক্ষে অবস্থান করেন। মাঝামাঝি অবস্থান করে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এতে দেশের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।